আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, সাথে আছি বিপাশা চক্রবর্তী। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ সন্ধ্যা 7টায় কাতারে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে আগামী 23 বা 24 এপ্রিল কাতারের আমিরের সঙ্গে দোহার দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। এ সময় ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি, বিশেষত এলএনজি আমদানি, বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা চালু করা এবং প্রতিরক্ষা খাতে সহায়তার মতো বিষয়গুলো নিয়েও আলোচনা করবে বাংলাদেশ। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সাদ আহমেদের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কাতার সফর এবং শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা প্রসঙ্গে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আর্তানা শীর্ষ সম্মেলনে আগামী 23 বা 24 এপ্রিল কাতারের আমির শেখ তামিম বিন আহমদ আল থানির সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে, যেখানে ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি, বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা চালু এবং প্রতিরক্ষা খাতে সহায়তার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। কাতারের সাথে আমাদের একটা লং টার্ম এই আলাপ, এই এনার্জির আলাপগুলো হবে। তাদের সাথে আমাদের ভিসা সংক্রান্ত কিছু আমরা আলাপ করব। একটা বড় বাণিজ্য সম্মেলন হবে, বিশেষ করে ইনভেস্টমেন্টের জন্য। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামিক দলগুলোর দাবির প্রসঙ্গে প্রেস সচিব বলেন, এ বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে ঐকমত্য কমিশন। এটা ঐকমত্য কমিশনে যাবে। ঐকমত্য কমিশন এই রিপোর্টটাকে নিয়ে ভবিষ্যতে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবে। অনেকগুলো জিনিসই তো আসলে পলিটিক্যাল ডিসকাশনের বিষয়। এটা পলিটিক্যাল পার্টিগুলো এটা অনেক ক্ষেত্রে ডিসাইড করবেন যে আমরা কতটুকু নিব আর কতটুকু নিব না। অন্যদিকে বিদেশের মাটিতে থাকা আওয়ামী মন্ত্রী এমপিদের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ওরা দেশের টাকা চুরি করে বিদেশে বসে মজমাস্তি করছে। এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নিয়ে বাইরে যে মৌজ ফুর্তি করছেন, আমরা তো তাদেরকে ফেরানোর এটা একটা নৈতিক দায়িত্ব এবং এই কাজটা আমরা করব। এদিকে অন্য এক অনুষ্ঠানে কাতার সফর নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, শ্রমবাজার ও ভিসা সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া হবে আর্তানা সম্মেলনে। আমাদের প্রায়োরিটি হচ্ছে যে তাদের সর্বোচ্চ পর্যায়ে আমাদের একটা দেখা সাক্ষাৎ, প্লাস ওখানে আমাদের যেই সমস্যা যেগুলি আছে এই ভিসা ইত্যাদি নিয়ে আমরা চেষ্টা করবো সেগুলি সমাধান করতে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। 5 আগস্ট রাজধানীর চানখারপুলে স্কুল শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এটি জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে দাখিল করা প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। হত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধেও তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তন্দ্রা তারণ্য রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি করে 6 জনকে হত্যা করে পুলিশ। 6 মাস 13 দিনের কর্মযজ্ঞ শেষে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে অভিযুক্ত করে চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 90 পৃষ্ঠার এই প্রতিবেদনে 79 জন সাক্ষীর জবানবন্দি, 19টি ভিডিও চিত্র সহ নানা তথ্য প্রমাণ সংযুক্ত রয়েছে। পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, জুলাই-আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের এটি প্রথম চূড়ান্ত তদন্ত প্রতিবেদন। এই 8 জনের বিরুদ্ধে তদন্তে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ, কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই 8 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। এই তদন্তের জন্য আমাদের তদন্তের সময় লেগেছে 6 মাস 13 দিন, অর্থাৎ 195 দিনের মধ্যে এই তদন্ত কাজ সম্পন্ন হয়েছে। এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিভিন্ন বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আওয়ামী সরকারের অনেকের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তবে শেখ হাসিনা সহ সুপিরিয়র কমান্ডাররা জুলাই-আগস্টে সারা দেশে সংঘটিত অনেকগুলো হত্যাকাণ্ডে যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত করছে তদন্ত সংস্থা। প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে, কারণ বাংলাদেশের সর্বত্র যে জায়গাতেই অপরাধগুলো হয়েছে প্রত্যেকটা অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত। সে কারণে তাদেরকে কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়া চলমান আছে, যেটা খুব সহসা আমরা আপনাদের সামনে প্লেস
এই মামলার ৮ আসামির মধ্যে 4 জন পলাতক আছে। মামলার কার্যক্রম শুরুর পর আসামিরা আত্মসমর্পণ না করলে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য আইনজীবী নিয়োগ করবে বলে জানান চিফ প্রসিকিউটর এবং তাদের সুপিরিয়র কমান্ডারদেরকে বিচারের আওতায় আমরা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয়পত্র লক করেছে নির্বাচন কমিশনের অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। বিষয়টি ইসির এনআইডি শাখার দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টরা জানান, একটি চিঠির মাধ্যমে এই তালিকাভুক্ত 10 জনের এনআইডি লক করা হয়। নথিভুক্ত অনুযায়ী গেল 16 ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজিদ জয়, সাইমা ওয়াজিদ পুতুল, রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক। এদিকে রোববার পর্যন্ত নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে 65টি, আর 46টি দল নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির জন্য আবেদন করে। জাতীয় ঐক্যমত্য কমিশনে 166টি সংস্কার প্রস্তাবনার মধ্যে 147টির সঙ্গে একমত বাংলাদেশ খেলাফত মজলিস, আর 132টিতে একমত হয়েছে গণফ্রন্ট। তবে আওয়ামী লীগের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় দল দুটি। আর জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, সবগুলো সংস্কার কমিশন এমনভাবে কাজ করছে যাতে পুনরায় কোনো ফ্যাসিস্ট গোষ্ঠী প্রতিষ্ঠিত হতে না পারে। আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে নিয়াত মোর্শেদের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। 166টি প্রস্তাবনা নিয়ে সংলাপ চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এরই অংশ হিসেবে সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের LED হলে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে আলোচনায় বসে কমিশন। আলোচনা শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ফ্যাসিস্টের পুনরুত্থান ঠেকাতে কাজ করছে কমিশন। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে, পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। আলোচনা শেষে খেলাফতের মহাসচিব জালাল উদ্দিন আহমেদ বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন চায় দলটি। 147টি প্রস্তাবে একমত হয়েছি, আর দ্বিমত পোষণ করেছি 15টি প্রস্তাবে, আর আংশিক একমত 4টি প্রস্তাবে। সংবিধানের মূলনীতি থেকে এই বহুত্ববাদ শব্দটিকে বাদ দেওয়ার জন্য আমরা জোর প্রস্তাব করেছি। এদিকে বিকেলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে বসে গণফ্রন্ট। বৈঠক শেষে দলটির সমন্বয়ক বলেন, 72-এর সংবিধান ভেঙে দিয়ে নতুন সংবিধান রচনা করতে হবে। জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্য তাদের 72 সালের সংবিধান তারা যেভাবে রচনা করেছে আমরা সেটা যথার্থ মনে করি না। ওই সংবিধানের কোনো সংস্কার করার কিছু আছে বলে আমরা মনে করি নাই। আমরা বলেছি সংবিধান সভার নির্বাচন দিতে হবে এবং নতুন সংবিধান রচনা হবে। তবে দ্রুত জনগণের ভোটে নির্বাচিত সরকারে ফেরার দাবি জানান তারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। উচ্চশিক্ষার জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ 8 দফা দাবিতে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বিক্ষোভ করেছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। এ সময় অধিদপ্তরে মূল ফটক আটকে দিয়ে কর্মকর্তা কর্মচারীদের ভেতরে ঢুকতে দেয়নি আন্দোলনকারীরা। পরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তোপের মুখে অবস্থান ছাড়ে তারা। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। সোমবার সকাল থেকে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গেট বন্ধ করে ভিতরে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। এ সময় কর্মকর্তা কর্মচারীদের কাউকেই ভিতরে ঢুকতে দেয়নি আন্দোলনকারীরা। তারা জানায় 8 দফা দাবির বিষয়ে বারবার আশ্বাস দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ করে আমরা প্রশাসনিক ভবনে তালা দিয়েছিলাম, কিন্তু সেখানে আমাদের শিক্ষকরা তালা ভেঙে প্রবেশ করে, এই জন্য আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। কৃষি উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এখানে আসতে হবে এবং আমাদের দাবি থেকে উচ্চশিক্ষা সহ
আরো বেশ কয়েকটা দাবি প্রজ্ঞাপন আকারে জারি করতে হবে। পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা তাদের একটা ডুয়েট সরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি করার সুযোগ আছে। আমরাও সেই ডিপ্লোমা কৃষিবিদ শিক্ষার্থীগণ আমরা ডুয়েটের ন্যায় সেরকম স্বতন্ত্র একটা কৃষি বিশ্ববিদ্যালয় চাচ্ছি। দাবি মানা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেয় শিক্ষার্থীরা। তবে দুপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে গেটের বাহিরে অবস্থান নিয়ে স্লোগান দেয় ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে। পরস্পর বিরোধী অবস্থান ও স্লোগানে খামারবাড়িতে বাড়ে উত্তেজনা। পরে অবস্থান কর্মসূচি বন্ধ করতে বললে স্থান ছেড়ে চলে যায় ডিপ্লোমা শিক্ষার্থীরা। যে দাবিগুলো তারা পাওয়ার যোগ্য না, কৃষিবিদদের সাথে সাংঘর্ষিক, কৃষিবিদদের স্বার্থের সাথে সাংঘর্ষিক, আমরা সেই দাবিগুলোর বিপক্ষে। আমরাও চাই যে তাদেরকে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হোক, কিন্তু একটা যথাযথ রীতি মেনে। আমরা ওদের বিরুদ্ধে দাঁড়াইছি, আমরা একটা শান্তিপূর্ণ জায়গায় দাঁড়াইছিলাম। ইভেন ওদেরকে একটা নির্দিষ্ট টাইম দিলাম যে এই সময়ের মধ্যে তারা যাতে খামার বাড়ি ছেড়ে দেয়। হ্যাঁ, তারা ওই সময়ের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেছে। 8 দফা দাবির মধ্যে যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে ডিপ্লোমা শিক্ষার্থীদের পাশে থাকবে বলেও জানায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। শ্রম আইন নিশ্চিত, সব শ্রমিকের আইনি সুরক্ষা এবং স্বীকৃতি, মর্যাদাপূর্ণ জাতীয় এবং খাতভিত্তিক মজুরি নিশ্চিত করা সহ 25টি মূল সুপারিশ করেছে শ্রম বিষয়ক সংস্কার কমিশন। বিকেলে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে সংবাদ সম্মেলনে একথা জানান কমিশন প্রধান। এর আগে দুপুরে সুপারিশ তুলে দেয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। এনআই নাহিদের প্রতিবেদন। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেয় শ্রম বিষয়ক সংস্কার কমিশন। পরে বিকেলে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে সংবাদ সম্মেলনে আসেন কমিশন সদস্যরা। এই সময় শ্রম সংস্কার কমিশনের প্রধান বলেন, শ্রমিকের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে ট্রেড ইউনিয়নের শর্ত শিথিল, শ্রম সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহের কার্যকারিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্য প্রাপ্তির অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত স্বাস্থ্য নিশ্চিত করা সহ 25টি মূল সুপারিশ করেছে কমিশন। বাংলাদেশের শ্রম আইন এবং এর বাস্তবায়ন কাঠামো এমনভাবে সাজাতে হবে যাতে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক, কৃষক, স্বনিয়োজিত শ্রমিকদের কয়েকটি মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকে। এটা হচ্ছে আমাদের প্রথম সুপারিশ। গণমাধ্যম কর্মীদের সহায়তায় বিশেষ আইনের সুপারিশ করেছে কমিশন বলেও জানান কমিশনের প্রধান। অগ্রাধিকার দেয়া হয়েছে অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে। তারা যাতে শ্রম আইনের সমস্ত সুরক্ষা পায় এবং জাতীয় ন্যূনতম মজুরি যখন ঘোষিত হবে সেই মজুরির আওতায় তাদের ওয়েজ বোর্ড যেন তার উপরে থাকে, সবসময় সব সেক্টরই থাকবে। এদিকে বিকেলে সংবাদ সম্মেলনে শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে কথা বলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। আমাদের দেশে 8 কোটি শ্রমজীবী মানুষ আছে, তাদের মধ্যে 85% মানুষ অর্থাৎ 7 কোটি শ্রমিকেরই কোনো আইনি সুরক্ষা নাই। ওনারা সরকারের কাছে সুপারিশ করেছেন এই শ্রমিকদের জন্য একটা আইনি সুরক্ষা যাতে নিশ্চিত করা হয়। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেফতার 3 আসামির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এদিকে এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিক্ষোভ মানববন্ধন করেছে ছাত্রদল। ইউসুফ ভুইয়ার প্রতিবেদন। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার 3 আসামিকে সোমবার মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। এ সময় পুলিশ তাদের 10 দিনের রিমান্ড চাইলে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ তাদের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে পারভেজ হত্যা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে মানববন্ধন করেছে ছাত্রদল। সোমবার দুপুরে রাজু ভাস্কর্যে মানববন্ধনে অংশ নেন ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা। মানববন্ধন থেকে এই হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী জড়িত বলে অভিযোগ করেন ছাত্রদল নেতারা। আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে সামনে রেখে বিভিন্ন মব সৃষ্টি করে সামনের দিকে বাংলাদেশকে অগণতান্ত্রিক পন্থার দিকে ঠেলে দিচ্ছে, আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। আজকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলবে না, আপনারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন। যে প্ল্যাটফর্ম থেকে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে সেই ব্যানারকে এখন কুলুষিত করা হচ্ছে বলেও দাবি করেন তারা। বিগত জুলাই আগস্ট আন্দোলনে যে সংগঠনের ব্যানারে সারা বাংলাদেশের ছাত্র জনতা
এক হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, আজ সেই সংগঠন নিজেদেরকে একটি কিশোর গ্যাং হিসাবে পরিণত করেছে। একই দাবিতে মানববন্ধন করেছে তিতুমির কলেজ ছাত্রদল। এ সময় বক্তারা সঠিক তদন্ত ও দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায়। আমাদের ছাত্রদলের সহযোদ্ধা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার যে নির্মম নৃশংস ঘটনা ঘটেছে, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে অতি বিলম্বে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে বলে আমি মনে করি। এদিকে দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এক বিক্ষোভে অংশ নিয়ে পারভেজ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। ইশরাক বলেন, তাদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আগামী 48 ঘন্টার মধ্যে এই যে দুইজনকে এখনো ধরা হয় নাই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গিয়েছে, যদি না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজন বোধে আরো কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ। এর আগে গেল শনিবার বিকেলে রাজধানীর বনানীতে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। দেশে গেল 2023 সালে 2,26,236 কোটি টাকার বেশি কর ফাঁকি দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। ওই বছরে প্রায় 50% রাজস্ব হারিয়েছে সরকার। বাংলাদেশের উত্তরণে কর্পোরেট আয়কর সংস্কার বিষয়ক ব্রিফিংয়ে এমন তথ্য তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আরও জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। বিভিন্ন প্রতিষ্ঠানের কর ফাঁকির কারণে 2023 সালে আনুমানিক 2,26,236 কোটি টাকার রাজস্ব হারিয়েছে বাংলাদেশ, যা গেল 11 বছরে দেশে কর ফাঁকির পরিমাণের প্রায় দ্বিগুণ। কর নিয়ে কারসাজির এমন সব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো সিপিডির এক গবেষণায়। সোমবার ধানমন্ডিতে ব্রিফিংয়ে এমন সব তথ্য তুলে ধরে বেসরকারি গবেষণা সংস্থাটির প্রধান গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম। শুধুমাত্র কর ফাঁকি এবং এর বাইরে কর জালের বাইরেও তো বিপুল পরিমাণ রয়ে গিয়েছে, যাদেরকে কর জালের ভিতরে আনাই যায়নি। সুতরাং এই যে বিপুল পরিমাণ ফাঁকি, এটা রোধ করলেও তো আমরা একটা বড় পরিমাণ অর্থ টার্গেট অনুযায়ী আমরা অ্যাচিভ করতে পারি। সরকারের বিভিন্নমুখী যে ধরনের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যা রয়েছে, এর যে কোনোটি বাস্তবায়নের জন্য কিন্তু অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির কোনো বিকল্প নেই। সর্বাধিক গুরুত্বপূর্ণ যে দুটো উৎস থেকে কর বেশি এসে থাকে, তার একটি হলো কর্পোরেট কর, যেখান থেকে প্রায় 20% পর্যন্ত সরকারের রাজস্ব আসে। এ সময় কর্পোরেট খাতে রাজস্ব ফাঁকির বিষয়টি তুলে ধরে সংস্থাটি। এ খাতে সরকার প্রায় 50% রাজস্ব হারিয়েছে। আরএমজি সহ এক্সপোর্ট ওরিয়েন্ট ইন্ডাস্ট্রিগুলো, তাদের জন্য কিন্তু একটা স্পেশাল সাবসিডিতে একটা রেট দেওয়া আছে। কিছু কিছু কোম্পানি যেখানে 25% করে ট্যাক্স দিচ্ছে, সেখানে আরএমজি কিন্তু 12% এবং গ্রিন হলে সেখানে 10%। এক্সপোর্টের ক্ষেত্রেও তাই হচ্ছে। ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের কারণে যে অ্যাভয়েডেন্স ইভেশন হয়, সেগুলো প্লাস আওয়ার গ্র্যাজুয়েশন, সো অল অফ দিস together warrants a deeper look into why we need corporate tax reforms. এ সময় বিনিয়োগের কথা বলে বিভিন্ন খাত ভিত্তিক কর ছাড় সম্পূর্ণ বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। স্টার্টআপগুলো রিটার্ন সাবমিশন করে না। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।